রুষা, কি খবর তোমাদের? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তোমাদের তো কি অবস্থা? তোমাদের হোমওয়ার্ক কি করছিলা নাকি শুধু সলিউশন নিয়েই থেমে আছো? স্যার ওই যে আপনি সেদিন জড়তার ভ্রামক পড়াইতেছিলেন না, তো তখন আমার নেট চলে গেছিল, তো ওই জায়গাটা পাইনি, একটু বুঝে দিবেন আমাকে? হুম, তুমি যে সেদিন বললা যে 4টার দিকে শুরু করতে, তারপর তো 4টার দিকে শুরু করলাম, তারপর তো হ্যাঁ স্যার, ক্লাসে তো ছিলাম, ওই যে সলিউশন পর্যন্ত ছিলাম, দেন হচ্ছে জড়তার ভ্রামক পড়াই শুরু করলেন না, তখন হচ্ছে নেট চলে গেছিল স্যার। জড়তার ভ্রামক তো আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি। জড়তার ভ্রামক করেছি। জড়তার ভ্রামক একটা একটা বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা ক্যালকুলেশন করে বের করছি। আচ্ছা, এখন তোমরা তো অনেক মিস দাও ক্লাসে। যে আসো তো সেই আসো না, আরেকদিন সেদিন আসে না। আজকে কি পড়াবো সেটা তো তুমি জানবা না। আজকে আমাদের কি পড়ানোর কথা? জড়তার ভ্রামক তো সেদিন আমরা পড়েছি যে একটা বস্তুর জন্য জড়তার ভ্রামকটা কিরকম হবে। আম, এরকম আমরা দেখেছিলাম। ঠিক আছে? তো এটা একটু দেখো যে একটা বস্তু যদি মনে করো একটা দণ্ড, এই দণ্ডর দৈর্ঘ্য হচ্ছে এল। এই দণ্ডের দৈর্ঘ্য মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে এল, আর ভর হচ্ছে গিয়ে এম, আর প্রস্থ হচ্ছে গিয়ে মনে করো বি। ওকে। এখন কোন একটা মধ্যবিন্দু, এই দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে আমরা যদি একটা অক্ষরেখা কল্পনা করি, মনে করো একটা পি কিউ অক্ষ। তো এই পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা পড়ে এসেছিলাম সেদিন 1/12 এম এল স্কোয়ার হয়। ঠিক আছে? 1/12 এম এল স্কোয়ার হবে। এমটা হচ্ছে গিয়ে বস্তুর ভর, আর এল হচ্ছে গিয়ে এই বস্তুর এখান থেকে এইটুকু যে দৈর্ঘ্য সেটার স্কোয়ার গুণ করে দিলেই আমি পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চলে আসবে। ওকে। মনে করো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা সেদিন যেটা এক্সাম্পল হিসেবে বলেছিলাম, তোমরা ছিলে না। মনে করো এই পেন, আমি এই মার্কারটাকে একটা মার্কার ঠিক মধ্যবিন্দুতে একটু আঠা লাগিয়ে পেনের সাথে কানেক্ট করে দিলাম। এই পেন্সিলের সাথে এখন যদি পেন্সিলটাকে যদি আমি ঘুরাতে থাকি, তাহলে এই বস্তুটা চারপাশে পেন্সিলের চারপাশে বস্তুটা সুন্দর মতো ঘুরতে থাকবে। ঠিক আছে? তো আমরা বলতে পারি সেই ক্ষেত্রে এই বস্তুর এই মার্কারে জড়তার ভ্রামক হবে এরকম, মধ্যবিন্দুগামী লম্ব হবে অবশ্যই। ঠিক আছে? তাহলে কি খেয়াল করে দেখেছো আমাদের আসছে কি 1/12 এম এল স্কোয়ার। এটা যেহেতু এল এল এর চারপাশে ঘুরতেছে, মানে যেহেতু এল দৈর্ঘ্যটা সে চারপাশে ঘুরতেছে, সে এল আসছে, বি কিন্তু আসে নাই। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর মনে করো এখানে আরেকটা অক্ষ যদি থাকে, মনে করো এই অক্ষটা হচ্ছে এ বি। হুম। যদি বলা হয় এ বি এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এ বি হবে গিয়ে কত? 1/3 এম এল স্কয়ার। মানে একটি দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। একইভাবে আমি যদি পেন্সিলের এই মাথায় একটু আঠা লাগিয়ে মার্কারের এখানে পেন্সিলের সাথে কানেক্ট করে দিই, তারপর যদি এটাকে ঘুরাই, কলমটাকে এভাবে যদি চারপাশে ঘুরাই, তাহলে মার্কারটা খুব পুরোটা পেন্সিলের চারপাশে সুন্দর মতো ঘুরতে থাকবে। সেক্ষেত্রে জড়তার ভ্রামক হবে 1/3, আর মধ্যবিন্দু সাপেক্ষে হবে 1/12। ওকে। এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো খেয়াল করে দেখো, প্রস্থ কতটুকু সেটা কিন্তু নির্ভর করে না, নির্ভর করছে সে যেহেতু এল এর চারপাশে ঘুরতেছে, মানে দৈর্ঘ্য বরাবর চারপাশে ঘুরতেছে, তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন সিমিলারলি এটা মনে করো একটা আয়তক্ষেত্র, এরকম একটা আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রে যেমন 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম এখানে ড্র করি। এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যটা মনে করো এ,
ঠিক আছে, আর প্রস্থ মনে করো এখান থেকে এটুকু হচ্ছে প্রস্থ মনে করো বি। ঠিক আছে, এখন যদি আমি এই ঠিক মধ্যবিন্দুর সাপেক্ষে একটা অক্ষরেখা কল্পনা করি, ঠিক আছে, আমি যদি মনে করো এই এ এর সাপেক্ষে ঘুরাই, মনে করো আমরা এই অক্ষরেখাটাকে যদি চারপাশে ঘুরাইতে থাকি তাহলে কি হবে, এই অক্ষরেখাটা আমাদের সুন্দর মতো এটা চারপাশে ঘুরতে থাকবে। এ এর সাপেক্ষে যদি চারপাশে ঘুরে বা বি এর সাপেক্ষে চারপাশে ঘুরে, এরকম আমাদের এখন কথা হচ্ছে এটা কিরকম হবে, যে ঠিক অক্ষরেখার মধ্যবিন্দু সাপেক্ষে যদি ঘুরে এটা কি হবে, এটা কিন্তু আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো না। কিন্তু আমি যদি তোমাকে বলি এই অক্ষরেখার আহ এ এর সাপেক্ষে চারপাশে ঘুরতেছে, মানে হচ্ছে এটাকে আমি আয়তক্ষেত্রটাকে এইভাবে রাখলাম, মানে এটাকে তুলে নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম আমি সহজভাবে আর একটু বলি। এই তোমরা ডায়েরিটা দেখতে পাচ্ছ, এটা একটা ডায়েরি। এই ডায়েরির ঠিক মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ কল্পনা করো, ঠিক আছে, একটা লাইন কল্পনা করো। ওই লাইনের চারপাশে যদি এটাকে ঘুরে তখন জড়তার ভ্রামক এই ডায়েরিটার কত হবে, এটা কিভাবে ক্যালকুলেশন করা যাবে? এটা হচ্ছে ক্যালকুলেশন করার জন্য আমরা দেখতে পারি যে একটা লম্ব অক্ষ উপপাদ্য আছে, লম্ব অক্ষ উপপাদ্য। তো লম্ব অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি আমরা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, বাদ দাও লম্ব অক্ষ উপপাদ্য, এটা সাপেক্ষে কি হবে সেটা আমরা পরে শিখবো। কিন্তু যদি মনে করো এই ডায়েরিটাকে যদি এইভাবে রাখি, এখন মনে করো ডায়েরিটা এইভাবে আছে, কলমটা এই পেন্সিলটার চারপাশে, পেন্সিলটাকে মনে করো অক্ষ, পেন্সিলের চারপাশে যদি ডায়েরিটা সুন্দর মতো ঘুরতে থাকে তাহলে কত হবে, যেহেতু চারপাশে মানে যেহেতু অক্ষরেখাটা প্রান্ত বিন্দুতে, তাহলে জড়তার ভ্রামক কোনটা হবে, 1/3 ml²। তাহলে বলো আমাদের সে এখন এই যে এখান থেকে এটুকু হচ্ছে এ আর এখান থেকে এটুকু হচ্ছে বি, তাহলে এখানে আমি জড়তার ভ্রামক কত লিখবো, 1/2 12 ma² লিখবো না b² লিখবো বলো তো? এই চিত্রের জন্য সে যেহেতু এই যে এইটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে এ, এখানে এইটুকু হচ্ছে এ, এর চারপাশে যেহেতু ঘুরতেছে তাহলে এখানে কত আসছে, 1/2 i, এ যেহেতু এ চারপাশে ঘুরতেছে তাহলে এখানে হবে 1/12 ma²। ঠিক আছে, আর মনে করো এখানে একটা অক্ষরেখা, এখন আমি ডায়েরিটাকে যদি এইভাবে রাখি, এখান থেকে এটুকু হচ্ছে বি আর এখান থেকে এটুকু হচ্ছে এ, তখন কি হবে বলতো, জড়তার ভ্রামক সে যেহেতু কিভাবে ঘুরতেছে, আমরা ডায়েরিটাকে আহ এইভাবে রাখলাম, মার্কারটাকে আমরা সরাই নিই, ডায়েরিটাকে এখন আমরা এইভাবে রাখলাম, এই পেন্সিলের চারপাশে, সে এখন পেন্সিলের চারপাশে সুন্দর মতো ঘুরতেছে, সেক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে বলতে পারবা? 1/12 m b²। তো হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে আমাদের, বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে মনে করো এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। আর যদি থাকে মনে করো মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলে, মনে করো এটা হচ্ছে পি কিউ অক্ষ, তাহলে এই চিত্রের জন্য পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, 1/3 ma²। আর যদি এইখানে যদি একটা অক্ষরেখা থাকে, এটা যদি হয় পি কিউ, তাহলে আইপিকিউ কত হবে, 1/12 m b²। ঠিক আছে, তো আমাদেরকে চিত্রটা ভালো মতো খেয়াল করতে হবে। ঠিক আছে, চিত্রটা ভালো মতো খেয়াল করতে হবে। এটা হচ্ছে গিয়ে কি, এই অক্ষরেখাটা কোন বরাবর আছে বলতে পারবা? অক্ষরেখাটা চিত্র নাম্বার 1-এ মনে করো এখানে আমি এটাকে দিলাম চিত্র 1, আর এখানে দিলাম আমরা চিত্র 2। ঠিক আছে, চিত্র 1-এ অক্ষরেখাটা আছে বি প্রান্ত মানে প্রস্থ বরাবর আছে, দেখো তো, এটা হচ্ছে এটুকু হচ্ছে প্রস্থ, অক্ষরেখাটা কোন বরাবর আছে, প্রস্থ বরাবর আছে না? তাহলে এখানে আমি বলতে পারি অক্ষরেখা প্রস্থ বরাবর, আর এখানে অক্ষরেখাটা কি এ বরাবর আছে, এটা কি দৈর্ঘ্য না? তাহলে এখানে আমি বলতে পারি অক্ষরেখা দৈর্ঘ্য বরাবর। আর এইখানে একইভাবে এখানে পুরো পুরুত্বটা কিন্তু কাজে আসবে না, যেই অক্ষ বরাবর থাকবে সেটা কাজে আসতেছে না, বাকিটা কাজে আসছে। বলো এই দুইটা চিত্রের মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে বলো, ডিসকাস করে তারপর আমরা এই চিত্রে যাব। আছে কারো কোনো কনফিউশন? থাকার কথা না, ওকে, ঠিক আছে। এখানে আমি মনে করি কারো কোনো কনফিউশন নাই। এখন আমরা হচ্ছে গিয়ে কি করব, আমরা হচ্ছে গিয়ে আহ
এই চিত্র নিয়ে কাজ করতে চাই, কিন্তু এই চিত্র নিয়ে কাজ করলে কিরকম হবে, সেই জন্য আমরা দুইটা উপপাদ্য পড়বো। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে? লম্ব অক্ষ উপপাদ্যটা কি সেটা একটু দেখে আসি। এটা আমরা আপাতত মুছে দিই, ওই নিচের যে দুটা চিত্র আছে সেইটা থাক। লম্ব অক্ষ উপপাদ্য বলে, লম্ব অক্ষ উপপাদ্য কি বলে, যে দুইটা অক্ষ যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের দুইটা অক্ষ যদি পরস্পর লম্ব হয় তাহলে ওই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই দুটো অক্ষ যে সমতলে আছে সেই সমতলের উপর যে অক্ষরেখা থাকবে তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। মানে কি, কিছুই বুঝি নাই। মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে গিয়ে জেড অক্ষ। এখন যে কোনো একটা এক্স ওয়াই জেড বললে কিন্তু হবে না, যে কোনো একটা এক্স ওয়াই জেড বললে হবে না। এটা এক্স হলে এটা ওয়াই হলে এটা জেড হবে, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় এটা জেড হবে। মানে ঘড়ির কাঁটার মতো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে। তুমি মনে করো এটাকে এক্স ধরেছো, তখন এটাকে তোমার ওয়াই ধরতে হবে। এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড এরকম কিছু হবে না, ঘড়ির কাঁটার বিপরীতে এক্স ওয়াই জেডটা আসবে। এখন ওরা বলেছে যে আমি যদি এখানে একটা বস্তু রাখি, এক্স ওয়াই মানে দুইটি অক্ষ যদি পরস্পর লম্ব হয় তাহলে সেই দুইটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই দুইটি অক্ষ যে সমতলে আছে সেই সমতলের উপর যেই অক্ষ আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান। খেয়াল করে দেখো, এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে পরস্পর লম্ব, এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই দুইটা অক্ষ যে সমতলে আছে। এই দুটো অক্ষ কোন সমতলে আছে, এই যে এই সমতলে আছে। মনে করো আমি যদি এই ডায়েরিটা নিয়ে কল্পনা করি, এই ডায়েরিটার, ঠিক আছে, ডায়েরিটার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তো আমি যদি এই ডায়েরিটাকে এভাবে রাখি যে এটা যদি মনে করো এক্স অক্ষ হয় আর যদি ওয়াই অক্ষ হয়, তারা যদি পরস্পর লম্ব হয়, এই যে মনে করো, তাহলে এই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই প্লেনের সাথে লম্ব হবে আরেকটা অক্ষ আছে বাইরের দিকে, এর সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান হবে। মানে কি হবে, মানে হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান। এখন আমরা যে একটু আগে যে চিত্র পড়ে এসেছিলাম, এই যে এই চিত্রটা ঠিক মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই চিত্রটা আমাদের মনে করো আমি যদি এখানে এখন ড্রয়িং করি, এইখানে ড্রয়িং করলাম, ওকে, মনে করো আমরা এইখানে ড্রয়িং করলাম। এখন এই বিন্দু থেকে আমি যদি মনে করো এটা তো, এটাকে একটু ইনক্রিজ করি, এখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে কত এ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইখান থেকে এইটুকু কত মনে করো বি, আর এইখান থেকে এটুকু হচ্ছে কোনাকুনিটা হচ্ছে আর। বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে আর। ক্লিয়ার? এখন তুমি মনে করো এক্স অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক ক্যালকুলেশন করতে চাও, খেয়াল করে দেখো এক্স অক্ষ এখানে কোনটা, আমি যদি এই চিত্রটার সাথে কল্পনা করি, এক্স অক্ষ হচ্ছে যে এইটা, আর এইখানে যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ আমাদের, এটা হচ্ছে এই যে এক্স অক্ষ বাইরের দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে কি আমাদের জেড অক্ষ। এখন এক্স অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক ক্যালকুলেশন করতে চাই, তাহলে মনে করো বস্তুটা এক্স অক্ষটা এইদিকে আছে, এখন এক্স অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকটা কি হবে, এরকম হবে। এই ডাইরেক্টটা কি এদিক দিয়ে ঘুরতে থাকবে, মধ্যবিন্দুকে সেন্টার করে চারপাশে ঘুরতে থাকবে। তাহলে আমাদের এক্স অক্ষের জড়তার ভ্রামক যেহেতু এ এক্স অক্ষের সাপেক্ষে তোমার এক্স অক্ষ বরাবর ঘুরবে, তাহলে দেখো খেয়াল করে দেখো এটার সাথে এই যেটা মিলে গেছে, এক্স অক্ষ সাপেক্ষে সে যদি জড়তার ভ্রামকটা ক্যালকুলেশন করতে চায়, বস্তুটা দেখো এটার সাথে মিলে গেছে, তখন সে তো এর চারপাশে আছে, তাই না? সে এর জি চারপাশে স্যার। যদি থাকে এক্স অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, তখন আমাদের কি হবে লিখতে পারবো আমরা হাফ, সরি 1/3, কত হবে, মধ্যবিন্দু যেহেতু মধ্যবিন্দু আছে, এম মধ্যবিন্দু সাপেক্ষে স্কয়ার। এম কত স্কয়ার, এ এ স্কয়ার না এল স্কয়ার, কোনটা হবে, এ স্কয়ার হবে, তাই না? এ স্কয়ার স্যার। 1/12 হবে, 1/12, যেহেতু তোমার প্রান্তবিন্দুর সাপেক্ষে, প্রান্তবিন্দুর সাপেক্ষে মধ্যবিন্দুর সাপেক্ষে 1/3 হবে, আর প্রান্তবিন্দুর সাপেক্ষে 1/12 হবে। তো আমরা এখানে যেটা করতেছি কোন বিন্দুর সাপেক্ষে, মধ্যবিন্দুর সাপেক্ষে, তাহলে অবশ্যই এখানে 1/3 এম স্কয়ার হবে। আর এক্স এর জন্য কত হবে, 1/3 এম কত হবে, বি স্কয়ার হবে, আর এখানে বি স্কয়ার। 1/3 এম কমন নিলে কত হবে, এ স্কয়ার প্লাস কত, বি স্কয়ার। বুঝা গেছে? জি এ স্যার। স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু আমি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এইটুকু তো এটা আর স্কয়ার,
এটা আর, দেখো এটুকু কত, হাফ এ বাই টু না, জি স্যার। এটুকু হাফ এ বাই টু, আর এটুকু কত, হাফ বি বাই টু। ঠিক আছে, আমি যদি এখন এ বাই টু এর হাফ করি, হ্যাঁ, তো এবং বি বাই টু এর হাফ স্কোয়ার করি, তবে কি আর স্কোয়ার আসছে না? বুঝতে পারছো? তবে কি আসছে? আর স্কোয়ার আসছে। তো এখন আমি যদি এটাকে লসাগু করে ফেলি, তাহলে কত হবে, এ স্কোয়ার বাই ফোর, আর এখানে হবে কত, বি স্কোয়ার বাই ফোর, ইকুয়ালস টু কত, আর স্কোয়ার। ঠিক আছে, তো এখন অতএব আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, তাহলে কত হবে, ফোর আর স্কোয়ার। তো আমাদের এখানে মানটা বসায় দিলেই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বদলে আমাদের কি করতে হবে, ফোর আর স্কোয়ার বসাইতে হবে। ঠিক আছে, তো এখানে 1/3m, এখানে হবে ফোর আর স্কোয়ার, তাহলে এটা কত হবে, 4/3m আর স্কোয়ার। এটা করা যায়, অথবা অথবা আরেকভাবে করা যায়। কিভাবে করা যায় সেটা বলি। এটা আসলে করলে আমাদের রেজাল্টটা ঠিকঠাক মতো হবে না। আমাদের করতে হবে কি, আমরা ধরে নিব এটাই হচ্ছে আমাদের প্রান্ত বিন্দু, আমরা বাকি পথটা মুছে দিব। ঠিক আছে, এইটুকটা না করে আমরা এইভাবে করি। আসো, আমরা মনে করি এইটুকু নাই, আমরা মনে করি শুধুমাত্র এইটুকু আছে। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুন আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটুকু হচ্ছে আমাদের এ, এখান থেকে এইটুকু হচ্ছে এ, আর আমাদের এটা হচ্ছে আমাদের অক্ষরেখা ওয়াই অক্ষ। তারপর আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তারপর আমরা যদি ক্যালকুলেশন করি তখন কি হবে সেটা নিয়ে আমাদের থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে গিয়ে কত, 1/12m এ স্কোয়ার হবে, 1/12, 1/3 হবে, সরি 1/12m এ স্কোয়ার হবে। আর হচ্ছে গিয়ে কত হবে বলো দেখি, আই এর জন্য হবে ওয়ান বাই ওয়ান টুয়েলভ বাই টুয়েলভ এম এম বি এ স্কোয়ার। স্কোয়ার। তখন 1/12 কমন নিলে তখন হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর এখানে 1/12m হবে, আর এইখানে হবে আমাদের আর স্কোয়ার। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের আই জেডটা হবে গিয়ে কত, এই যে এটা সমান 1/12m এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা মনে রাখলে হবে, মানে একটা আয়তক্ষেত্রের জড়তার ভ্রামক। এটা হচ্ছে আয়তক্ষেত্রের জড়তার ভ্রামক, যদি এটা পরীক্ষাতে এমসিকিউতে থাকবে, আয়ত ক্ষেত্রের জড়তার ভ্রামক। আমরা এরকম একটা ম্যাথ পড়বো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে লম্ব অক্ষবদ্ধটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে কি, আমরা যদি দেখি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কিভাবে কাজে লাগাবো। ওকে, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আমরা কাজে দেখি। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি, যেগুলো যেগুলো পরে লিখছি সেগুলো আমরা মুছে দেই, শুধুমাত্র এটুকু রাখি। আচ্ছা, এটা আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা তোমাদের, এটা আই থিঙ্ক লেখা হয়ে যাওয়ার কথা। আমরা এখন দেখি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি। সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে কি, মনে করো এরকম একটা বস্তু আছে, এরকম বস্তু ভর কেন্দ্র কোথায় আছে, মনে করি ভর কেন্দ্র এই বিন্দুতে আছে, এন্ড এই বিন্দু হচ্ছে গিয়ে ভর কেন্দ্র দিয়ে লম্বভাবে একটা অক্ষরেখা গমন করেছে। আরেকটা হচ্ছে মনে করো এখানে আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা মনে করো ও পি বিন্দু, আর এটা হচ্ছে গিয়ে জি বিন্দু। ঠিক আছে, তাহলে হবে কি, কোন একটা বিন্দু ভর কেন্দ্র ব্যতীত অন্য কোনো বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্র সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর, আর এই দুটো অক্ষ নিয়ে যে কাজ করব তাদের মধ্যবর্তী যে দূরত্ব এইচ, এই এইচ এর কি হবে, স্কোয়ার হবে। বোঝা গেছে? আইপিটা হবে কি, আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এখন হচ্ছে ভর কেন্দ্র আমরা কিভাবে ক্যালকুলেশন করব, খেয়াল করে দেখো। এই যে আমরা যে মার্কার নিয়ে কাজ করছি, মার্কারের ভর কেন্দ্র কোথায় হবে, এই মার্কারের যে দুইটা বাহু, এই প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দু, এই দৈর্ঘ্য ঠিক মাঝ বিন্দু বরাবর। মনে করো যদি 5, এটা যদি মনে করো 10 সেন্টিমিটার হয়, তাহলে ভর কেন্দ্র কোথায় হবে, ভর কেন্দ্র ঠিক 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার দূরত্বে হবে। ঠিক আছে, এখন আমরা এরকম, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটার একটা অ্যাপ্লিকেশন কি, এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে
যেমন একটা দণ্ড, এই দণ্ডের ঠিক এটা হচ্ছে মধ্যবিন্দু, আর এটা হচ্ছে গিয়ে প্রান্তবিন্দু। এটা মনে করো পি কিউ অক্ষ, আর এটা হচ্ছে গিয়ে এ বি অক্ষ, এবং এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল এইচ। ঠিক আছে, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এই বিন্দু ও, আর এই বিন্দু মনে করো বি বিন্দু। এ, এটা সিডি বলি আমরা, সি, এটা হচ্ছে গিয়ে ডি অক্ষ, এ ও, এটা হচ্ছে বি বিন্দু, আর এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে এল। এখন আমি যদি তোমাকে বলি যে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, তুমি তাহলে কত লিখবা? পি কিউ অক্ষের সাথে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর ইনটু এই দুটো অক্ষের মধ্যবর্তী যে দূরত্ব আছে এইচ, সেটার স্কয়ার। এখন কোন একটা দণ্ডের প্রান্ত বিন্দু মধ্যবিন্দু দিয়ে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা পড়ে এসছি, এটা কত হয়? 1/3 এম এল স্কয়ার হবে। আর এখানে এম, এইচ কে আমরা কি লিখতে পারি দেখো তো? এইচটা কি এল এর অর্ধেক না? এইচ দেখতে পাচ্ছ, এইচ হচ্ছে কি এল এর অর্ধেক। তাহলে এখানে লিখতে পারি L/2, এইচ এর বদলে হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে? 1/3 এম এল স্কয়ার। আর এখানে কত হবে? 2 কে স্কয়ার করলে হবে 1/4 এম এল স্কয়ার। এখন যদি আমি লসাগু করি, যোগ করি, তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে? প্রান্ত বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, প্রান্ত বিন্দুর সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকটা চলে আসবে। এভাবে আমরা করতে পারি। দেখো তো কোথাও ভুল লিখেছি কিনা। মনে হয় না। আচ্ছা, তো এখানে কত হবে? এই দুটাকে যোগ করলে 1/12, আর এখানে ভাগ স্যার মধ্যবিন্দু সাপেক্ষে স্যার 1/12 নাকি 1/3? মধ্যবিন্দুর সাপেক্ষে হচ্ছে কি 1/12 হবে, এক্স্যাক্টলি 1/12 হবে, এই জন্যই বলি মধ্যবিন্দু সাপেক্ষে হবে 1/12। আর এখানে আছে 1/4 এম এল স্কয়ার। লসাগু কত? 12। তাহলে 12 12 মিলে গেলে এটা হবে এম এল স্কয়ার, আর 4 দিয়ে ভাগ করে এটাকে হবে 3, আর এটা হবে এম এল স্কয়ার। তার এখানে কত হবে? 12। এখানে হচ্ছে গিয়ে 4 এম এল স্কয়ার সমান সমান কত? 12। 4 দিয়ে 12 কে ভাগ করলে হবে 1/3 এম এল স্কয়ার। তো মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 12 এম এল স্কয়ার। এটা ক্যালকুলেশন করার পর দেখো 1/3 এম এল স্কয়ার। প্রান্ত বিন্দু সিডি কিন্তু প্রান্ত বিন্দু ছিল, তাহলে প্রান্ত বিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের 1/3 এম এল স্কয়ার চলে আসছে খুব সহজেই। এটার নাম দিয়েছি আমরা, এটাকে বইতে ম্যাথমেটিশিয়ান এটা নাম দিয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য এই কারণে বলেছে কারণ এই দুটো অক্ষ পরস্পর সমান্তরালে থাকে। বোঝা গেছে? তাহলে দুইটা অক্ষটা যে আমরা যে এইচ নিয়ে কাজ করব, সেই এইচটা হচ্ছে কি এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? ওকে, এটা লেখা হয়ে গেল। আমি একটা ম্যাথ দিচ্ছি, তোমরা এই ম্যাথটা করো। আর এখান থেকে আমরা চক্রগতির ব্যাসার্ধ ক্যালকুলেশন ইজিলি করতে পারবো। 1/3 এম এল স্কয়ারকে এম কে স্কয়ার ধরে আমরা কে এর মান ইজিলি হিসাব করে ফেলতে পারবো। ঠিক আছে, আমি একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা সবাই লিখো। কোশ্চেনটা হচ্ছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের, দেখতেছো? জি স্যার। 12 সেন্টিমিটার দণ্ডের 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের প্রান্ত বিন্দু থেকে 2 সেন্টিমিটার ভিতরে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের প্রান্ত বিন্দু থেকে 2 সেন্টিমিটার ভিতরের দিকে কোনো বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত? ওই বস্তুর বা ওই দণ্ডের ভর 2 কেজি। ওই দণ্ডের ভর হচ্ছে গিয়ে 2 কেজি। আর চক্রগতির ব্যাসার্ধ কত? এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো।
এবং চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, 12 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমরা এই ধরনের ম্যাথ আসছে, আমরা হচ্ছে কি করব, একটা চিত্র ড্রয়িং করে নেব। কিভাবে করব দেখি আমরা। এই হচ্ছে গিয়ে একটা দণ্ড, এই দণ্ডর এই পুরোটা হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার। ওকে, এখন এই মনে করি এ বি হচ্ছে একটা দণ্ড, এখন বি প্রান্ত, যে কোনো একটা প্রান্ত আমি ধরে নিয়েছি, বি প্রান্ত থেকে 2 সেন্টিমিটার ভিতরে আরেকটা বিন্দুর সাথে লম্ব হবে একটা অক্ষ আছে। 2 সেন্টিমিটার ভিতর দিকে কোনো বিন্দুর সাপেক্ষে জড়তা হবে, এই 2 সেন্টিমিটার ভিতরের দিকে কোন একটা বিন্দু আছে, এই বিন্দু। এখন এই বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক আমাকে নির্ণয় করতে হবে। এই এখন এটাকে ধরে নিই আমরা পি কিউ অক্ষ, আর এই বিন্দুটাকে ধরে নেই এটা হচ্ছে জি বিন্দু, আর এটা হচ্ছে জি বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কি পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরে নেই এইচ, আর ভর বলে দিয়েছে 2 কেজি। তাহলে পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, জি বিন্দু, জি হচ্ছে গিয়ে তার মধ্যবিন্দু মানে ভর কেন্দ্র, ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর আর এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব এইচ স্কয়ার। ওকে, আচ্ছা এখন এইচ এর মান কত হবে, তাসনিম বলো দেখি এইচ এর মান কত হবে। এইচ এর মান কত হবে বলতে পারবা তাসনিম? বুসরা বলো দেখি এইচ এর মান কত হবে। মাজারুল বলো দেখি এইচ এর মান কত হবে। 3 সেন্টিমিটার। বাকিরা কোথায়? তো ভর কেন্দ্র সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা হবে, এটা হচ্ছে যেহেতু মধ্যবিন্দু সাপেক্ষে, তাহলে এটা হবে 1/12 এম এল স্কয়ার, আর এইচটা যেটা হবে এম, সেটা হচ্ছে কি কত, L-2 হোল স্কয়ার। সরি এল তো না, আমরা ডিরেক্ট মানটা লিখে ফেলতে পারি। এইচটা হচ্ছে গিয়ে এইটুকু, তুমি যেটা বলেছো 3 সেন্টিমিটার, তোমারটা পারফেক্ট হয়েছে। 3 সেন্টিমিটার কি হবে না, পুরোটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এইটুকু 6 হলে এইটুকুও 6 হবে। এইটুকু যদি 6 হয় স্যার 4 সেন্টিমিটার, 4 তাহলে সেন্টিমিটার স্যার, এইটুকু খেয়াল নেই। 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে বাকি থাকে এইচ, এটা হবে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এল এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.12 মিটার হবে, আর এইচ হবে গিয়ে কত, 6 ডিভাইডেড বাই 2 সমান সমান কত, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হচ্ছে কি 0.04 মিটার হবে। তাহলে এখানে হবে 0.04 স্কয়ার হবে। তো আমরা এখন মান বসিয়ে দিই, 1/12, এম এর মান হচ্ছে 2 কেজি, এল এর মান হচ্ছে গিয়ে কত, 12 সেন্টিমিটার, তাহলে 1.2 স্কয়ার হবে, প্লাস কত হবে, এম এর মান 2 ইন্টু 0.4 স্কয়ার হবে। ঠিক আছে, এটার অ্যান্সারটা কত হবে চেক করো, অ্যান্সারটা করে ফেলো। এটার অ্যান্সার হচ্ছে 0.0104, তাই না? 104 কত কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমরা দেখতে পারলাম। এখন যদি বলা হয় এটা তো একটা কোশ্চেন বলেছে, যদি বললো উক্ত দণ্ডটি, আমি আরেকটা কোশ্চেন এটার সাথে যুক্ত করছি, উক্ত দণ্ডটি মিনিটে 80 বার ঘোরানো হলে, উক্ত দণ্ডটি মিনিটে 80 বার ঘোরানো হলে এর কৌণিক গতিশক্তি কত, বা কৌণিক অথবা এর ঘূর্ণন গতিশক্তি কত হবে। তো ঘূর্ণন গতিশক্তির সূত্র কি, E = ½ I ওমেগা স্কয়ার।
তো উক্ত দ্বন্দ্বটি আমি কার সাপেক্ষে দ্বন্দ্বের জড়তার অক্ষ কোনটা এখন? আমি তো পি কিউ অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি, তাহলে পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 0.014, এটা হচ্ছে আই এর মান, আই এর মান বসে যাবে, কিন্তু ওমেগার মান কত? ওমেগা মান হচ্ছে মিনিটে কতবার? 80 বার ঘোরানো হচ্ছে। তাহলে ওমেগা মানে আমরা পড়ে আসছি কত? 2 পাই, স্যার আমাদের স্যার আয়ের মান স্যার ভিন্ন আসছে স্যার। কত আসছে? 5.6 into 10 to the power -3। 5.6 into 10 to the power -3 আসছে। দেখি আমি আরেকবার করে। 2 ইন্টু 0.12 স্কোয়ার ভাগ 12, আচ্ছা, যোগ 2 ইন্টু 0.04 স্কোয়ার, হ্যাঁ 0.056, হ্যাঁ ঠিক আছে তোমারটা। 5.6 10 ইনভার্স 3 আসছে। গুড, থ্যাংক ইউ। আমি হয়তো ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি। তাহলে কত আসছে? আই এর মান 5.6 10 ইনভার্স 3 কেজি মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে ওমেগা, এটা আমার আই চলে আসতো। এখন আমরা বলি শুধু এটা তো বুঝেছো, ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। ওমেগার মান কত? 2 পাই এন ডিভাইড বাই টি। ঠিক আছে, এখন কত হবে? 2 পাই তো আমরা লিখবো, কতবার ঘোরানো হচ্ছে? 80 বার ঘোরানো হচ্ছে। কত মিনিটে? 1 মিনিটে, মানে 60 সেকেন্ড। তাহলে ওমেগার মানটা আমরা হিসাব করে ফেলি। ওমেগার মান কত হবে? ওমেগার মান কত হবে? 2 ইন্টু 3.1416 ইন্টু 80 ডিভাইডেড বাই 60। আমাদেরকে ওমেগার মান আমাদের যেটা আসছে 8.363, 8.3776 রেডিয়ান পার সেকেন্ড আসছে ওমেগার মানটা। এখন আমরা এই মানটা এখানে আমাদের বসাই দিই, তাহলে আমাদের মোট গতিশক্তির মান চলে আসবে। হাফ আছে, আই এর মান হচ্ছে গিয়ে কত? 5.6 10 টু দি পাওয়ার -3, আর এখানে ওমেগার মান হচ্ছে 8.38 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের ঘূর্ণন গতিশক্তি ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে। ম্যাথটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বুসরা, তোমাকে তো কতক্ষণ ধরে জিজ্ঞেস করেছি একটা কথা, একটা জিনিস স্যার বারবার হচ্ছে জিজ্ঞেস নেট, করছিলাম। স্যার নেটের সমস্যা। নেটে সমস্যা? এখন তো আর কিছু বলতেও পারবো না। নেটে কি আসলে সমস্যা নাকি আসলে সমস্যা নাই সেটা তো দেখা যাচ্ছে না এই মুহূর্তে, দূর থেকে, এত দূর থেকে। তো উক্ত দ্বন্দ্বটি মিনিটে 80 বার ঘূর্ণন হলে এর কৌণিক ঘূর্ণন গতিশক্তি, কৌণিক অথবা ঘূর্ণন গতিশক্তির সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তির ফর্মুলা। এখান থেকে আমরা ওমেগা ক্যালকুলেশন করে আমরা এই ম্যাথটা খুব সুন্দর মতো করতে পারলাম। ঠিক আছে, এরকম ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসে এবং খুব ভালো মতোই আসে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এগুলো আমাদের হয়ে গেল জড়তার ভ্রামক বিষয়ক আমরা যে ম্যাথগুলো আছে সেটা আমরা করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এভাবে করে আমাদের ম্যাথ যদি আসে পরীক্ষাতে আমরা কিন্তু ভুল করব না। আমি কয়েকটা সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি। কাদের ক্লাসে বলেছিলাম যে বৃত্তের সাপেক্ষে একটা চাকতির রেসপেক্টে জড়তা ভ্রামক কি হবে, একটা সিলিন্ডারের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে, এগুলো কি বলছিলাম? লিখে দিছিলাম? হুম, নিরেট চাকতির সাপেক্ষে যদি বলা হয় যে নিরেট চাকতির সাপেক্ষে জড়তার ভ্রামক, নিরেট চাকতির সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে? চাকতি মানে কি দেখতে? এরকম একটা প্লেটের মতো, প্লেটের ঠিক কেন্দ্র দিয়ে একটা অক্ষ আছে, কেন্দ্র দিয়ে প্লেটের কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই ইকুয়ালস টু হচ্ছে 1/2 এম আর স্কয়ার। ঠিক আছে, সিলিন্ডারের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা আমরা করে ফেলি। সিলিন্ডারের সাপেক্ষে জড়তার ভ্রামক আই। সিলিন্ডারটা দেখতে কিরকম? সিলিন্ডার হচ্ছে এরকম দেখতে, মানে একটা কৌটা। এই কৌটা ঠিক মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে কি হাফ আই ইকুয়ালস হাফ টু এম আর হাফ স্কয়ার। আর এম আর স্কয়ার। আর যদি বলি আমরা একটা গোলক, গোলকের জন্য কি হবে? একটা মনে করো একটা পৃথিবীর মতো একটা গোলক আছে, এই গোলকটাকে যদি আমরা একটা ফুটবল আছে, ফুটবলের কেন্দ্র দিয়ে যদি একটা অক্ষরেখা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামকটা হবে গিয়ে কত? হাফ হবে না, এখানে শুধু হবে এম আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার সিলিন্ডারের জন্য, এটা হচ্ছে গোলকের জন্য।
এটা হচ্ছে গোল চাকতির জন্য, এটা হচ্ছে সিলিন্ডারের জন্য, আর এইটা হচ্ছে গোলকের জন্য। গোলকের জন্য চাকতির জন্য আর সিলিন্ডারের জন্য একই রকম হয়, আর গোলকের জন্য হাফটা হবে না। তো এইগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলো চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দেওয়া থাকে, ডাইরেক্ট চক্রগতির ব্যাসার্ধ বলে দিল, চক্রগতির ব্যাসার্ধটা কি, সেটা কি লাস্ট ক্লাসে পড়াইছি, মনে আছে কারো? মাজারুল পড়াইছিলাম চক্রগতির ব্যাসার্ধ? জি স্যার। চক্রগতির ব্যাসার্ধ যদি ডিরেক্ট দেওয়া থাকে, যে একটা বস্তু আছে, ওই বস্তুর ভর দেওয়া আছে এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা শুধুমাত্র এম কে স্কয়ার নিয়ে কাজ করব। এই কেটা হচ্ছে গিয়ে আমাদের চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে? আমাদের লিঙ্কটা হচ্ছে গিয়ে কত মিনিট পর, 6 মিনিট পর শেষ হয়ে যাবে। 6 মিনিট না, হ্যাঁ 6 মিনিট পর শেষ হবে। আমরা হচ্ছে গিয়ে লিঙ্কটা শেষ হয়ে যাওয়ার পর 10 মিনিট পর আবার জয়েন করব, ঠিক আছে? সাথে সাথে জয়েন করব না, 10টা মিনিট অপেক্ষা করে তারপর আবার জয়েন করব। আমি বলে দেবো সময়, হোয়াটসঅ্যাপে বলে দিব। তো নিরেট চাকতির সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে গিয়ে হাফ এম আর স্কয়ার, সিলিন্ডার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে হাফ এম আর স্কয়ার, গোলকের সাপেক্ষে হবে আই ইকুয়ালস টু এম আর স্কয়ার। আর চক্রগতি ব্যাসার্ধ যদি ডাইরেক্ট বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে আই ইকুয়ালস টু এম কে স্কয়ার হবে। ওকে, এটা আমরা দেখতে পারলাম। এখন আমরা দেখি যে কৌণিক ভরবেগ জিনিসটা কি এবং টর্ক জিনিসটা কি। কৌণিক ভরবেগ কি আর টর্ক কি সেটাকে দেখার চেষ্টা করি। ভরবেগ মানে কি? একটা বস্তুকে ধরে নাও, একটা বস্তুর ভর আছে এম, সেই বস্তু মনে করো ভি বেগে চলছে, ভি বেগে রানিং অবস্থায় আছে, তাহলে এই বস্তুর ভর বেগ আমরা পি কে কি বলে থাকি? পি মানে হচ্ছে গিয়ে এম ইন্টু ভি। ঠিক সিমিলারলি একটা মনে করো একটা বস্তু মনে করো একটা সুতা দিয়ে বেঁধে রেখেছি আমরা, এখানে একটা বস্তু এম ভরে একটা বস্তু আছে, সেই বস্তুকে যদি এই বস্তুকে মনে করো একটা ধাক্কা দিলাম, সেই বস্তুটা এখানে এই বৃত্তাকার পথে ভি বেগে যদি রোটেট করতে থাকে, ঠিক আছে? বৃত্তাকার পথে যদি ভি বেগে রোটেট করতে থাকে, ভিটা হচ্ছে তার রৈখিক বেগ, এবং সে যদি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগ কি হবে? ঠিক আছে, আমরা লিখে ফেলি কৌণিক ভর বেগ। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কৌণিক ভরবেগ কত? এল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কত হয়? এল ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস পি হবে। পিটা হচ্ছে রৈখিক ভরবেগ। যেহেতু রৈখিক ভরবেগ আর কারণ এখানে বস্তুটা ব্যাসার্ধের যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ নির্ভর করবে, এবং তার রৈখিক যে ভরবেগ আছে সেটাও নির্ভর করে। সে কত বেগে ঘুরতেছে, বস্তুটার ভর কত, সেগুলো সবকিছু সুন্দর মতো নির্ভর করে। এখন আমি যদি এইদিকে সোজাসুজি ভাবে বস্তুটার মনে করো এই যে এইখানে এই বিন্দুতে যদি বেগ চিন্তা করতে চাই, তাহলে বেগ হবে কি এই স্পর্শক বরাবর সোজা উপরের দিকে হবে, আর ব্যাসার্ধ বেগটা তো হচ্ছে গিয়ে বাইরের দিকে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি, এবং তাদের মধ্যবর্তী কোণ অলওয়েজ কত থাকে? 90 ডিগ্রি থাকে। তাহলে আমি যদি এল এর মান হিসাব করতে চাই, তাহলে এখানে কত হবে? আর পি সাইন 90 ডিগ্রি হবে। এখানে আর থাকবে, পি এর বদলে আমি কি লিখতে পারি? পি হচ্ছে রৈখিক ভরবেগ, সেখানে লিখতে পারি বস্তুর ভর ইন্টু বস্তুর রৈখিক বেগ, এম ভি, এখানে সাইন 90 মানে 1, তাহলে এখানে লিখতে পারি এম ভি আর। এইটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। কৌণিক ভরবেগ হচ্ছে কি? এম ভি আর। একটা বস্তু যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি রৈখিক বেগে ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাহলে তার কৌণিক ভরবেগ হবে এম ইন্টু ভি ইন্টু আর। ভি হচ্ছে তার রৈখিক ভরবেগ। এখন বস্তু যদি ওমেগা কৌণিক ভরবেগে ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে, তাহলে আমরা কিন্তু এটা পড়ে আসছি, দেখো ভি ইকুয়ালস টু কত? আর ওমেগা, মনে আছে? এটা কিন্তু আমরা জানি ভি ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে এখন আমরা ভি এর বদলে আর ওমেগা লিখে ফেলি, আর ইন্টু ওমেগা, আর এখানে আছে আর এর মান, তাহলে এখানে খেয়াল করে দেখো এম আর স্কয়ার ওমেগা আসছে। এম আর স্কয়ারটা কি? বস্তুর জড়তার ভ্রামক, কিন্তু এম ভর ইন্টু বস্তুর দূরত্বের স্কয়ার, এখানে আমরা বিন্দু ভর হিসেবে কল্পনা করেছি। তাহলে এই বিন্দুর বা বস্তুর কি হবে? কৌণিক ভরবেগ যেটা হবে সেটা এল ইকুয়াল টু এম আর স্কয়ার মানে আই, আর এখানে বস্তুর কি? কৌণিক বেগ। তো আমরা এই সূত্র দিয়েও করতে পারি, আবার এটা দিয়েও করতে পারি, অথবা এইটা দিয়েও, অথবা আমরা এটা দিয়েও করতে পারি। যখন যেটা দেওয়া থাকবে কৌণিক ভরবেগের রাশিমালা, আমরা তখন সেটা ব্যবহার করব। যদি যদি বস্তুর ভর এবং কৌণিক বেগ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা ভর থেকে আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করে আমরা আই ইকুয়ালস টু এম আর স্কয়ার লিখে আমরা আই ক্যালকুলেশন করব।
আর এখানে কি করব, ওমেগাটা ক্যালকুলেশন করে নিব। এভাবে আমাদের কৌণিক ভরবেগ চলে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এখন মনে করো আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তো ঘুরে থাকে, তাই না? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে থাকে। মনে করো পৃথিবীর ভর হচ্ছে গিয়ে m, সেটা হচ্ছে গিয়ে কত, 6.4 ইন্টু 10⁻24 কেজি। এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে পড়ো। পৃথিবীর ভর হচ্ছে এরকম। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মনে করো, ডিসটেন্স আমার এই মুহূর্তে মনে নাই, ধরুন এটা এরকম 10⁻12 মিটার। ওকে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 6 ইন্টু 10⁻12 মিটার, এরকম দূরত্বে আছে। এখন পৃথিবীর কৌণিক ভরবেগ কত আমাকে জিজ্ঞেস করলো। এখানে একটা কোশ্চেন আমরা ক্যালকুলেট বললো যে পৃথিবীর কৌণিক ভরবেগ কত, পৃথিবীর কৌণিক ভরবেগ কত। এখন কৌণিক ভরবেগ জানতে হলে আমাকে কি লাগবে, পৃথিবীর ভর দেওয়া আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। আমরা মনে করি এটা হচ্ছে গিয়ে সূর্য, এটা যদি সূর্য হয় আর এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি আমি আর বলে থাকি, এবং এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এই যে চারপাশে সুন্দর মতো এভাবে ঘুরে আবার এখানে ব্যাক করবে। তো কৌণিক ভরবেগ জানতে হলে আমার কি লাগবে, এম লাগবে, ভি লাগবে, আর লাগবে, অথবা এম আর স্কোয়ার ওমেগা লাগবে, অথবা আই ওমেগা লাগবে। এখন আমি যদি আই ওমেগা নিয়ে ক্যালকুলেশন করতে চাই তাহলে কত হবে, এম আর স্কয়ার, পৃথিবী ভর দেওয়া আছে, এখানে আর এর মান কত, সূর্য থেকে পৃথিবী যে দূরত্ব আছে সেটাই কি আর এর মান দেওয়া আছে, বুঝতে পেরেছি? এবং আমাদের ওমেগার মানটা কি, ওমেগাটাকে বলা হচ্ছে যে পৃথিবী একবার পুরোটা ঘুরে সূর্যকে আসতে কত সময় লাগে, পুরো একবার ঘুরে আসতে, বলো দেখি। 365 দিন স্যার। 365 দিন, পারফেক্ট। তাহলে 365 দিন আমরা ক্যালকুলেশন করব। সেখান থেকে আমরা কিসের মান ক্যালকুলেশন করতে পারবো, আমাদের